নয়না, একটা কথা বলবো? একটা 1000টা বল ভুসি। বিয়ে একটা পবিত্র বন্ধন। তুই হেলায় খেলায় সেটা নষ্ট করিস না। চেষ্টা কর ভাইয়ার সাথে সব কিছু স্বাভাবিক করে নিতে। তোর আমাদের ক্লাসের নিতুর কথা মনে আছে? কোন নিতু? ওই যে ওর বাবা ভ্যান চালাতো। অসচ্ছলতার কারণে ওর বাবা ওকে ক্লাস 8-এ থাকতে বিয়ে দিয়ে দেয়। এই নিতুর 2টা ছেলে মেয়ে। তুই তো ওর চেয়ে বড়। দেখ নয়ন, জীবন এত সহজ না। মেয়েদের জীবন তো আরো বেশি কঠিন। তুই তো গভীর কথা কবে শিখলি? আগে তো আমাকে বলতে উপন্যাস পড়ে পড়ে আমি দাদি আম্মাদের মতো জ্ঞান দিই। হঠাৎ তোর কি হলো তুষি? নয়না, তুই জানিস বয়স আমাদের কোনোদিন বড় করতে পারে না। আমরা তো বড় হই বাস্তব জীবনে হোঁচট খেয়ে। তখন দেখা যায় 16 বছর বয়সের ভারও অনেক বেশি মনে হয়। চুপ কর, আর আউল ফাউল কথা শুনবো না, চোখ বন্ধ কর। তুষি চোখ বন্ধ করতে নয়না তুষির হাতে একটা ব্রেসলেট পরিয়ে দিল। তুষি নয়নাকে জড়িয়ে ধরে বলে, তোকে খুব মিস করবো রে নয়ন। নয়ন, মনে রাখিস, সারা জীবন কেউ পাশে থাকে না। কেউ চলে গেলে ভেঙে পড়বি না। জীবনে মানুষ আসবেই যাবে, আপন মানুষও হারাতে হয় আমাদের। ভালো থাকিস নয়ন। নয়নার মনটা কেমন বিষিয়ে উঠল। তুষির কথাগুলো এত ভারী ছিল যে নয়নার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। নয়না তুষি বলে ডাকলো। তুষি পিছনে না ফিরে দ্রুত চলে গেল। নয়না গাড়িতে উঠে বসলো। তার মন খারাপ, ভীষণ মন খারাপ। তুষিরও কি মন খারাপ ছিল? আচ্ছা, আজ তুষার ভাইয়া তুষির সাথে দেখা করতে কেন আসলো না? তুষির কি তুষার ভাইয়ের সাথে কোনো ঝামেলা হয়েছে? কিন্তু তুষি তো কিছুই হলেই আমাকে সবটা বলে। আজ এমন অন্য রকম তুষি হলো কি করে? বাসায় এসে ফাইল রেখে সোফায় গা এলিয়ে দিয়ে চিৎকার করে বলে, আম্মু পানি। মোবাইলটা টেবিলে রেখে গিয়েছিল। অলসতা কাটিয়ে উঠে মোবাইল আনলো নিজের রুম থেকে। ডাটা অন করে তুষিকে কল করলো। ওপাশ থেকে বলছে নাম্বার সুইচ অফ। এরই মধ্যে জিয়ানের কল আসলো। নয়নার এমনিতেই মুড অফ, তার উপর জিয়ানের কল দেখে আরও রেগে বোম হয়ে গেল। রিসিভ করে বলে, মেয়েদের লাইনে দেখলেই বুঝি কল করতে ইচ্ছে করে? এসব কি সারাক্ষণ কি এইসবই করেন? জিয়ান হেসে বলে, তা মেজাজ এত হট কেন? এক্সাম ভালো হয়েছে তো রাঙাবু? ডোন্ট কল মি বউ, অনলি শুনোয় ওরা। আরে বাহ, বৌদি ইংরেজিও পারে। হাসো বউ, আইসা পড়ো আমার মনে ঠিকানায়। থুর কানাডায়। দেখুন, আমি একদম মজার মোডে নেই। ফোন রাখুন, আর কখনো কল করবে না। কলেজে ভর্তি হয়ে কোনো নামকরা ভার্সিটির সিনিয়র ছেলেকে বিয়ে করে নেব। আরে বাহ, শখ তো কম না বাবুটার। তা ম্যাডাম, আপনার কয়বার বিয়ে করতে মন চায়? একদম বাজে বকবেন না। আপনার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না, আমি আরেকটা বিয়ে করব। ছি ছি ছি, এসব বলাও পাপ সুইটু। তুমি জিয়ান রেজা চৌধুরীর ওয়াইফ। যতদিন জীবিত আছো তুমি মিসেস চৌধুরী হয়ে বাঁচবা বেব। চুপ, একদম চুপ। আমার জীবন আমি ডিসাইড করব আমি কিভাবে বাঁচবো। আমি আরেকটা বিয়ে করব, মানে করবই। বুঝছি ময়নার মা, ভদ্র ভাষায় কইলে তুমি বুঝবা না। ভদ্র অভদ্র আপনার কোনো ভাষাই আমি শুনবো না। বিয়ে আমি আরেকটা করবই। এখনো নাক টিপলে শ্লেষ্মা পড়বে, আইসে আবার বিয়ে করব। সেমরির শখ তো কম না। জিয়ানের কথা শুনে নয়না দাঁতে দাঁত চেপে বলে, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমি 16 বছরের হট গার্ল। সেমরি কয় কি? মাথায় ঘিলু আছে নাকি খালি খোলস? এখনো দুধের দাঁত পড়ে নাই, আইসে হট গার্ল। ছেমরি আবার কি শব্দ? আমাগো দেশের জাতীয় শব্দ বেবি। আমাগো দেশের বুলি, তোমাগো দেশের গালি। নয়নার আগে ফোন কেটে দিল। চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলেছে। জাহানারা বেগম এসে বলে, কে মরেছে? গরুর মতো হাম্মা হাম্মা করছিস কেন? আম্মা, আমি বিয়ে করব। আম্মু, আমাকে ভালো একটা সুদর্শন ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। তুমি না দিলে কিন্তু আমি নিজেই খুঁজে নিব। এক চর মেরে চাপার দাঁত সব ফেলে দেব। যা রুমে গিয়ে ব্যাগ গোছা, সন্ধ্যায় বের হব চট্টগ্রামের উদ্দেশ্যে। একটা কথাও মুখ থেকে বের করবি, সাথে সাথে মায়ের পড়বে। নয়না ধূপধাপ পা ফেলে রুমে চলে আসলো। কত বড় সাহস আমার ছেমরি কয়! শ্বশুরের ছেলের বাচ্চা খালি তোরে সামনে পাই তোর কি মা বানায়? স্বামী কাবাব যদি না বানিয়েছি তাহলে আমার নাম বলেই চুপ হয়ে গেল। ধুর, ভাল লাগে না। মায়েরা সবসময় খালি বাহাদুরি দেখায়। জিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে। কত বছর পর কারোর সাথে এভাবে কথা বলল। বউটা নিজে আতপাগল, আমাকে পুরো পাগল করে ছাড়বে। যত রাগ করার করে নাও রাঙাবো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে। সব অভিমান ভেঙে দেব ভালোবাসা দিয়ে। পিচ্ছি একটা সুইট কিউট বউ আমার। আজ রাতের ফ্লাইটে ফিরছি আমি সুইটহার্ট। সি ইউ সুন। নীলাঞ্জনার পুরো শরীর জুড়ে কালশিটে দাগ, চুলগুলো কেটে ফেলেছে নিজেই। লাবিবের বাবা এসে বসলো নীলাঞ্জনার পাশে, মাথায় হাত বুলিয়ে বলে, জানোই তো ছেলেটা আমার বদমেজাজি, ওর কথা শুনে চলবে তো?
নীলাঞ্জনা কিছু বলতে চেয়েও চুপ করে রইল। সে এখানে ফিরে এসেছিল তার অনাগত সন্তানের জন্য। সে চায়নি সন্তানকে বাবাহারা করতে। লাবিব বারান্দায় দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট শেষ করছে। ইচ্ছে করছে নীলাঞ্জনাকে শেষ করে ফেলতে। এত নাটক সাজিয়ে ফাঁদে ফেললো, কিন্তু কোনো টোপ গিলছে না। সোনার ডিম পাড়া হাঁস যদি ডিমই না দেয় তাহলে তাকে রেখে কি করব। জাহিন তার ফেভারিট খাবার হাঁসের মাংস আর ভুনা খিচুড়ি খাচ্ছে মনোযোগ দিয়ে। মিতা বেগম জাহিনের পাশে বসে বলে, তুই কি আমাদের একটা কথাও শুনবি না? আম্মু পছন্দের খাবার খাচ্ছে, খেতে দাও তো মন মতো। আজ মেহনুর দেশে ফিরবে, তুই ওকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবি। জাহিন মনে মনে বলে, এক আপদ বিদায় করতে পারেনি, এখন আরেক আপদ এসে হাজির হচ্ছে। কি রে, কিছু বল। মেহিনুর আমাদের বাসায় কেন আসবে আম্মু? ওর দাদা বাড়িতে যেতে পারো। জাহিন, ওকে পিক করব, কিন্তু বিয়ে টিয়ে করতে পারবো না। তুই বিয়ে করবি কি? তোর মতো বাউন্ডুলো ছেলেকে মেহনুরের মতো মেয়ে বিয়ে করতে রাজি হবে নাকি? তোর বাবা চাই, কারণ যেমন দেখতে তেমন তার শিক্ষা। বিজনেস নিয়ে লেখাপড়া করেছে, ওদের ব্যবসা এখন ও একা চালায়। তোর মতো গুন্ডাগিরি করে এমন ছেলে ও মেয়ে বিয়ে করবে কোন দুঃখে? জাহিন ধীরে ধীরে খাচ্ছে, কারণ মিতা বেগম সরলেই প্লেট ফুল করে মান্নাতের জন্য খাবার নিয়ে যাবে। মান্নাত কিছুতেই বলতে চাইছে না তার কালো অতীত, কিন্তু অতীত তো আর পিছু ছাড়ছে না। সেই জঘন্য অতীত কিভাবে রিভিল করব আমি? প্রতিবার দেশে ফেরার সময় জিয়ান এক্সাইটেড থাকে, তবে এবার যেন তার চেহারায় আলাদা রকমের আনন্দ দোল খাচ্ছে। সিটে বসে মনে মনে বলে, সুইট হার্ট, এবার ফেরার সময় আমি একা ফিরবো না, তোমাকে নিয়ে ফিরবো। আর কয়েক ঘন্টা, তারপর তোমার সব অভিমান মুছে দেবো রাঙাবো। জিয়ানের ভাবনা ছেদ ঘটে পাশের সিটের কারো কান্নার আওয়াজে। জিয়ান একবার ভাবলো জিজ্ঞাসা করবে, আবার কিছু একটা ভেবে জিজ্ঞাসা করলো না। পাশের সিটে বসে থাকা মেয়েটা মাথা তুলে তাকাতেই আবার আপনি? ইরার কোনো হেলদোল নেই। সে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছে নিচের দিকে, চোখ থেকে অঝরে ধারায় বর্ষণ হচ্ছে। এভরিথিং ইজ অল রাইট মিস? ইরা নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, যার মা দুনিয়া ছেড়ে চলে গেছে তার সবকিছু অলরাইট কি করে হয়? সো স্যাড, কিন্তু মানুষের জীবন তো চিরস্থায়ী নয়, তাই না? আমরা জন্মের পরেই জানি আমাদের মৃত্যু নিশ্চিত। আপনি জানেন আমার মম লাইফে কিচ্ছু পায়নি, না ঘর, না সংসার, না ওই লোকটার পরিচয়। ধ্বংস করে দেব আমি তাকে। আমি এখানে আর আমার মা কফিনে। কোন লোকটা? আর আর আপনার বাবা কোথায়? বাবা শব্দটাকে ঘৃণা করি আমি। আমার মন সারা জীবন তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে। সে আমার মনকে জাস্ট টিস্যু পেপারের মতো ইউজ করছে। আপনার বাবার সাথে কথা হয়েছে? মনে হয়নি ভদ্রলোক এমন হতে পারে। ওটা আমার বাবা না, আমার আঙ্কেল, ছোট খালামণির হাজবেন্ড। বাবা নামক মানুষটা তো আমার মনকে সারাটা জীবন ঠকিয়ে এসেছে। আচ্ছা, স্ত্রীর পরিচয় যদি নাই দিতে পারবে, তাহলে সেই স্ত্রীর সাথে রাত কাটাতে লজ্জা লাগলো না? তার শরীরে যদি এতই কারেন্ট পতিতালয় না, যে আমার মনকে কেন ব্যবহার করলো? জবাব চাই আমার। আমি ওই লোকটাকে খুন করে তবেই শান্ত হব। জিয়ান পানির বোতল এগিয়ে দিয়ে বলে, আপনাকে সান্ত্বনা দেবার মতো ভাষা আমার জানা নেই, তবুও বলবো একটু শান্ত হন, ঠান্ডা মাথায় কাজ করুন। আল্লাহ তাআলা আপনার মমকে জান্নাতবাসী করুক। পুরো জার্নিতে আর তেমন কোনো কথা হলো না। পুরোটা পথ মেয়েটা শুধু কেঁদেছে। জিয়ান আকবরই আর কথা বাড়ায়নি, কারণ সব মানুষ সিম্প্যাথি পছন্দ করে না। নয়নার আগে গজগজ করতে করতে গাড়িতে এসে বসেছে, তার মোটেও যাওয়ার ইচ্ছে নেই। তার মা জোর করে নিয়ে যাচ্ছে। জাহানারা বেগম নয়নাকে উদ্দেশ্য করে বললেন, চেহারার নকশা ঠিক করো, বাপ বেটির একরকম হয়েছ। কোথাও যাওয়ার নাম শুনলেই কপালে বজ্রপাত হয়। তা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখতে হয় না? তো তোমার ভাতিজার বিয়ে তুমি যাও না, আমায় টানছো কেন? তোমাকে বড় মামি কত আদর করে, আর তুমি এভাবে বলছো? আম্মু, আমি ছাড়া আর কিছুই আমার মন মতো না ওই বাড়িতে। তাছাড়া আলিফ ভাইয়াও তো আসবে, বাবা জানলে কি হবে? আলিফ যথেষ্ট ভদ্র ছেলে। আমার তো ভয় তোমাকে নিয়ে কি উল্টাপাল্টা কাণ্ড ঘটিয়ে বসো কে জানে। তো আমায় কেন নিছো? নামিয়ে দিয়ে যাও। শুনো, জামাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে কোনো উল্টাপাল্টা কথা বলবে না, ভালো ভালো কথা বলবে। জামাইকে নিয়ে একদম ভুলভাল কিছু বলবে না, আমার নাক কাটবে না। তোমার জামাইকে নিয়ে আমি কোন দুঃখে কথা বলবো? ওই ব্যাটা চিটার। চুপ, একদম বেশি কথা বললে মুখে
স্ট্র্যাপ লাগিয়ে দিব। নয়নার ইচ্ছে করছে জিয়ানের চুলগুলো ধরে ইচ্ছে মতো টানতে, গোছানো চুলগুলো টেনে টুনে ছিঁড়ে নষ্ট ভষ্ট করে দিতে, ইচ্ছে মতো কামড় দিয়ে রক্ত বের করে আনতে। শালা আমার সাথে বাটবাড়ি করে বিয়ে করেছে, আমাকে ঘরে তুলে এনেছে আরেক মেয়েকে। এই বেটা বেটা মানুষ কবরে গেলেও আরেকটা বিয়ে করার সুযোগ পেলে হাতছাড়া করবে না। শালা একবার আসি শুধু চট্টগ্রাম থেকে তোকে বোঝাবো আমি সুনয়না তালুকদার কি চিজ। জাহানারা বেগম একটা কোন আইসক্রিম নয়নার দিকে বাড়িয়ে দিয়ে বলে, অন্যের ছেলের গোষ্ঠী উদ্ধার না করে আইসক্রিম খেয়ে বংশগত বদমেজাজ নিয়ন্ত্রণ করো। আমাদের বংশ নিয়ে এতই যখন সমস্যা, কে বলেছিল এই বংশে আসতে? আমি আসিনি, আমাকে নিয়ে এসেছে। এবার এসে বলবো ফেরত দিয়ে আসতে। চুপ করো একদম। সবাই জানে তুমি ভদ্র, সো নিজের ইমেজ নষ্ট করো না। আর হ্যাঁ, চুলের দিকে খেয়াল রাখবে, এই চুল তো আমার যত্নে করা। নয়না গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকালো, মনে মনে ভাবলো, ইস, লেখকের লেখা চরিত্রের মতো কেউ আমার জীবনে আসলে কত ভালো হতো। সে আমার চুল দেখে কবিতা আবিষ্কার করে ফেলতো, চোখ দেখে বলতো, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবসও কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। তা না, কপালে জুটেছে এক চিটার বাটপার শালা হনুমান। জাহিন এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে মেহনুরের জন্য। বেশ কিছুক্ষণ পর একজন বলল, হ্যালো। জাহিন সামনে তাকিয়ে দেখে কালো স্যুট পরা এক নারী, ফর্সা মুখশ্রীতে কালো চশমাটা যেন ফুটে উঠেছে। মেয়েটি হাত ঘড়ির দিকে টাইম দেখে বলে, এই ড্রাইভার, আমার ব্যাগগুলো গাড়িতে নিয়ে রাখো, আর হ্যাঁ, গাড়ি স্লো চালাবে। জাহিন দাঁতে দাঁত চেপে বলে, আমাকে দেখে আপনার ড্রাইভার মনে হচ্ছে? চোখ আছে তো চশমাটা আড়ালে? মেহনুর কথার উত্তর না দিয়ে বলে, আমার হাতে সময় নেই, আপনাকে জাজ করার, দ্রুত যেতে হবে আমাকে। বাহ ভাই, এত মেয়েদের ক্রাশ থেকে সোজা গাড়ির ড্রাইভার বানিয়ে দিল। বিদেশি ম্যাম তো, তাই হয়তো। চুপ কর, বেশি কথা না বলে ব্যাগ তুলতে সাহায্য কর। বাসায় যে একে দেখে নিচ্ছে, ছোটবেলা ম্যামে করতে করতে পেছু পেছু ঘুরতো, এখন ভাব নিচ্ছে 2 দিনের বৈরাগী ভাত খেয়ে বলে ফ্রাইড রাইস। মেহনুর গাড়ির পেছনে সিটে বসলো। তার এমন এক ভাব যেন আশেপাশে কেউ নেই। মোবাইল স্ক্রল করতে ব্যস্ত সে। গাড়ি এসে থামলো চৌধুরী ম্যানশনে। মেহনুর ছুটে বাড়ির ভেতর ঢুকে আম্মি বলে জড়িয়ে ধরলো মিতা বেগমকে। মিতা বেগম মেহনুরকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? আমার বাদরটা তোকে বিরক্ত করেনি তো? তোমার বাদর মানে আম্মি? জাহিনকে পাঠিয়েছিলাম তোকে আনতে। আমি তো ভেবেছি রেজা, তাই একটু মজা নিয়েছি। রেজা তো দেশে নেই। আচ্ছা, এখন রুমে যা, ফ্রেশ হয়ে আয়। আজ সব তোর পছন্দের রান্না হয়েছে। আর হ্যাঁ, এখন থেকে কিন্তু সালোয়ার কামিজ পরতে হবে। আমি তোর জন্য কিছু সালোয়ার কামিজ বানিয়ে আলমারিতে রেখে দিয়েছি। বাবা কেমন আছো? সে আছে ভালো। সে ভালো আছে বলেই তো আমরা ভালো আছি। মেহনুর সার্ভেন্টকে সাথে নিয়ে নিজের রুমে আসলো। দীর্ঘ 24 বছর পর নিজের দেশে পার্মানেন্ট ভাবে ফিরে এসেছে মেহনুর। রুমে এসে বেডে বসে বলে, রেজা, এবার তুই আমাকে ভালোবাসবি তো? আমি তোর অর্ধাঙ্গিনী হয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। জাহিন রেগে মেগে আগুন। বাসায় ঢুকে সোজা কিচেনে আসলো। আম্মু, তোমার বান্ধবীর মেয়ের সাহস কত বড়, আমাকে ড্রাইভার বলে! দ্য মোস্ট হ্যান্ডসাম জাহিন চৌধুরীকে। ওরা একবার পাই, তারপর বোঝাবো ড্রাইভার ক্যা চিজ। আসছে আমার মোস্ট হ্যান্ডসাম। হ্যান্ডসাম হলে এই বয়সেও তুই একা থাকতি? এতদিনে 2-4টা বাচ্চার বাপ থাকতি। নিজেকে আয়নায় দেখ। আম্মু, তুমি কিন্তু আমাকে অপমান করছো। বিয়ে করতে রাজি হলে সম্মান করব। এই অহংকারে মেয়েকে কিছুতেই বিয়ে করবো না। জাহিন চৌধুরীর সাথে ভাব নেয়। জিয়ান দেশে ফিরে নয়নাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সোজা তালুকদার বাড়িতে গেল। সেখানে যেতে এই সূচনা বলে, তুই এই বাসায় কি করিস? তোকে না সেদিন দেখলাম মেয়েদের গান শোনাতে। ওরে দাদি আম্মা আমার, তা তোমার সাগরেদ কই? তুই কি টায়নার কথা বলছিস? টয়না তো আম্মুর সাথে বিয়ে করতে গেছে চট্টগ্রামে। জিয়ান দ্রুত উঠে এসে দারোয়ানের কাছ থেকে ফুল ঠিকানা নিয়ে সোজা চলে গেল এয়ারপোর্টে। সেখান থেকে চার্টার্ড বিমানে সোজা চট্টগ্রামে চলে আসলো। নয়নাদের আসতে আসতে অনেক রাত হয়েছে। দোতলা বাসা, তবে সিঁড়ি হচ্ছে বাহিরের সাইডে। নয়না তার মায়ের সাথে দোতলায় ঘুমিয়ে আছে। নয়না তার মায়ের পাশে ঘুমিয়ে আছে। এমন সময় অনুভব করলো কেউ তার মুখ চেপে ধরেছে। ভয়ে চিৎকার করতে চাইছে, কিন্তু আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে। কেউ সেভাবেই নয়নাকে কোলে তুলে নিল। অন্ধকার রুমে আবছায়ার মতো একটা ছায়ামূর্তি। নয়না ভয়ে কাঁপতে লাগলো। কেউ কানে কানে ফিসফিস করে বলল, এক পুরুষের স্পর্শেই কাঁপাকাঁপি অবস্থা, আবার নাকি বিয়ে করবে, শখ কত ম্যাডামের। এই কণ্ঠ নয়নার চেনা, যেন যুগ যুগ ধরে পরিচিত কোনো কণ্ঠস্বর। নয়না চোখ বন্ধ রেখে জিয়ানের শার্ট খামচে ধরল। জিয়ান দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ছাদে চলে আসলো। নয়না এখনো চোখ খুলেনি। হৃদযন্ত্রে ধুকপুক আওয়াজ হচ্ছে।
এই যে ম্যাডাম, চোখ খুলে একবার দৃষ্টি স্থির করুন। শোনো না, তোমার মন কর্ষণ করা আঁখি পল্লব মেলে দাও। নয়না পিটপিট করে চোখ খুলল। পূর্ণচাঁদের আলোতে জিয়ানের চেহারা স্পষ্ট হলো নয়নার দৃষ্টিতে। নয়না জোরে চিৎকার করলো। জিয়ান নয়নার মুখের উপর হাত রেখে ফিসফিস করে বলে, কিস খাওয়াতে যাচ্ছ কেন বউ? কই তোমার জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আসলাম কিসমিস খাওয়াবা, তা না সোজা কিস খাওয়ানোর ধান্দা। নয়না কথা বলার চেষ্টা করছে, কিন্তু জিয়ান নয়নার মুখ চেপে ধরার কারণে কথা বেরোচ্ছে না। শোনো বউ, ঝগড়া হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল ইস্যু, সো সেটা পার্সোনালি মিটমাট করে নিই। যদি রাজি থাকো আলতো করে আমার হাতে কামড়ে দাও, তোমার মুখ খুলে দিচ্ছি। আর রাজি না থাকলে এভাবে তুলে নিয়ে যাব তোমাকে। নয়না জিয়ানের হাতে দাঁত বসিয়ে বেশ জোরে কামড় বসালো, কিন্তু কাজ কিছুই হলো না। কারণ রেজা চৌধুরী কি এতই বোকা নাকি? হাতের তালুতে কেউ জোরে কামড় বসাতে পারে নাকি? জিয়ান নয়নাকে কোল থেকে নামিয়ে দিল। নয়নার শরীরে ওড়না নেই, সেদিকে তার খেয়াল নেই। কোমরে হাত রেখে বলে, আপনার সাহস কি করে হলো আমাকে কোলে তোলার? সরি, তোমাকে কোলে তুলে ভুল করেছি। তোমাকে তো মাথায় তোলা দরকার ছিল জানেমান। চুপ, একদম চুপ। সরি, আপনার সরির আচার বানিয়ে খিচুড়ির সাথে খেয়ে ফেলুন। সুনয়না তালুকদারের কারো সস্তা সরি চাই না, দরকার নাই কোনো। তুমি চাইলে আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে দামি সরি দিতে পারি। ও আচ্ছা, তো কোথায় আপনার দামি সরি? তার জন্য তোমাকে আমার কাছাকাছি আসতে হবে, চোখে চোখ রেখে একে অপরের বাহুতে অবস্থান করতে হবে, এরপর ঠোঁটে ঠোঁট রেখে সরি বলবো। ব্যাস, পৃথিবীর সবচেয়ে দামি সরি হয়ে যাবে। ছি, লুচু লোক, অশুভ লোক, মেয়েদের ইজ্জত লুট করার ভালোই ট্রেনিং জানেন দেখছি। তা আজ পর্যন্ত কতজনকে এরকম দামি সরি দিয়েছেন? তোমার কসম বউ, এই সরি এই মুহূর্তে আবিষ্কার হয়েছে শুধুমাত্র তোমার জন্য। এখনো এই অধম এই সরি আর কাউকে নিবেদন করেনি। প্লেন ড্রাইভারের বাচ্চা, ধোকাবাজি, তোর লুচ্চা লাফাঙ্গা। একদম কথা কথা বউ বউ করবেন না। আমি পিওর সিঙ্গেল, তবে আগামীকাল বিবাহিত হয়ে যাব। সো 10 হাত দূরত্ব রেখে দাঁড়ান। আপনার মতো ধোকাবাজ প্লেন ড্রাইভার আমার দরকার নেই। জিয়ান নয়নার হাতে টান দিয়ে একদম নিজের বুকের কাছে নিয়ে আসলো। নয়নার ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলে, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী, আমার সুখ দুঃখের চিরসাথী। আমাকে তুমি এই জন্মে তোমার থেকে আলাদা করতে পারবে না। আমি মানেই তুমি, তোমার অস্তিত্ব জুড়ে শুধুই আমি। আমি শুধুমাত্র তোমার প্লেন ড্রাইভার। ক্যাপ্টেন রেজা চৌধুরী তা স্বীকার করছে। জিয়ান নয়নার এতটা কাছে যে নয়নার মুখে জিয়ানের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। এলোমেলো লাগছে নয়নার। হৃদয়ে কেমন তুফান বইছে, গলা শুকিয়ে আসছে, হার্টবিট ফাস্ট হচ্ছে। নয়না 2 কদম সরে এসে জোরে জোরে নিঃশ্বাস নিল। নিজেকে কিছুটা সহজ করার চেষ্টা করছে। মনে মনে বলে, একদম গলে যাস না নয়না, ভুলে যাস না এ কদিন সে কি কি করেছে। নয়না নিজের বুকের বাম পাশে হাত রেখে নিজের হৃদয়ের উথাল পাথাল থামানোর চেষ্টা করছে। মনে হচ্ছে এক্ষুনি হৃৎপিণ্ড বাহিরে চলে আসবে। জিয়ান নয়নার পেছনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, আমি তোমাকে ঠকাইনি নয়না, তুমি ভুল বুঝছো আমাকে। জাস্ট একটা কনফিউশন ক্লিয়ার করলেই তুমি বুঝে যাবে। নয়নার অবচেতন মন মাত্র আন্দাজ করলো তার সাথে ওড়না নেই। মুহূর্তে নিজের হাত দুটো জড়িয়ে নিল, ইতস্তত বোধ করতে লাগলো। জিয়ান নয়নার আরো খানিকটা কাছে এসে নয়নার হাত ধরে বলে, তোমার সব লজ্জার মালিক এখন আমি। আমার আর তোমার মাঝে কোনো লাজ নেই। তুমি কি জানো না আমরা আমাদের পোশাক? তোমার সব রূপ আমার জন্য উন্মুক্ত। বলেই নয়নাকে জড়িয়ে ধরল। নয়নার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জিয়ান নয়নার অতিরিক্ত কাছে আসলে এই নয়নার এই সমস্যা দেখা দেয়। জিয়ান নয়নাকে নিজের বক্ষ থেকে সরিয়ে বলে, কি হয়েছে তোমার? এমন করছো কেন পাখি? আমাকে বলো কোথায় কষ্ট হচ্ছে। নয়না কিছুই বলতে পারছে না। নয়নার প্যানিক অ্যাটাক হয়েছে। তার চোখের সামনে ভাসতে লাগলো সেই রাতের দৃশ্যগুলো। ঝাপসা হয়ে আসছে নয়নার চারিপাশ। জিয়ান ব্যাকুল হয়ে পড়ল প্রেয়সীর এই অবস্থা দেখে। রাত তখন 3:30। জিয়ান অনিকেতকে কল করলো। রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। কারো পায়ের আওয়াজ পেয়ে নয়নাকে নিয়ে দেয়ালের পেছনে লুকিয়ে পড়ল। ততক্ষণে নয়না বেহুশ। বিয়েবাড়ি অনেক আত্মীয় স্বজনরা এসেছে, তাই বাড়ি ভর্তি মানুষ। জিয়ান নয়নাকে নিজের মধ্যে জড়িয়ে নিল। লোকটা চলে যেতে নয়নাকে কোলে তুলে আবারও জাহানারা বেগমের পাশে শুইয়ে দিল। খানিকক্ষণ তাকিয়ে রইল নয়নার দিকে। আবছা আলোতে মেয়েটাকে আরও স্নিগ্ধ লাগছে। নয়নার কপালে চুমু দিয়ে বের হয়ে আসার সময় দরজা আলতো হাতে চাপিয়ে দিয়ে আসলো। নিচে আসতে ঘটল এক বিপত্তি। হঠাৎ করে পেছন থেকে একজন জিয়ানকে ডেকে বলে, এই ছেলে, কে তুমি? তোমাকে তো এর আগে কখনো দেখিনি। জিয়ান শুকনো ঢোক গিলে পকেট থেকে মাস্ক বের করে পরে নিল। এরপর সামনে ফিরে দেখে মধ্যবয়স্ক একজন পুরুষ। জিয়ান নিজেকে ধাতস্থ করে বলে, আমি ডেকোরেশনের লোক। লোকটা মোবাইলের আলো জ্বালাচ্ছে। এই সুযোগে জিয়ান ফুরুত। আতিক সাহেব সামনে টর্চ ধরতেই দেখে সামনে কেউ নেই। সে ভীত হলো। মনে মনে ভাবলো হয়তো জিন ভূত, তাই দ্রুত প্রস্থান করলো। মেহনুর খেতে বসেছে। মিতা বেগম মেহনুরের পাশে বসে
যত্ন করে খাবার তুলে দিচ্ছে। জানিস তুই একদম তোর মায়ের মতো হয়েছিস, সেই চোখ, সেই নাক। মেহনুরের হাতের লোকমাটা আর মুখে উঠলো না, ডুকরে কেঁদে উঠলো মেহনুর। মিতা বেগম উঠে এসে মেহনুরের মাথা তার বুকে চেপে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, চিরজীবন কেউ বেঁচে থাকে না মা। তোর এক মা চলে গেছে তো তাতে কি, আমি তো আছি। জানিস সবচেয়ে বড় কষ্ট হলো এত কিছু হয়ে গেছে আমার বোনের মতো ফ্রেন্ডের সাথে, আমি তা জানতেও পারলাম না। আম্মু বারবার তোমাদের কথা বলছিল, কিন্তু আমরা কোনোভাবে তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। লাস্ট 5টা বছর তোর মায়ের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন। তোর বাপ পছন্দ করতে না আমাদের দুজনের সখ্যতা। বাবা, এই শব্দটা এখন হৃদয়ে কাটার মতো বিঁধে। আম্মু যখন মৃত্যুর মুখে, তখন সে তার নতুন জীবন সাজাতে ব্যস্ত। আমি নিজেকে ছোট বিজনেসের আর চাকরির বেতন দিয়ে লড়ে গেছি আম্মুর জন্য। 1 সপ্তাহ আগে আম্মু একটা পুরনো ডায়েরি খুঁজে পাই, সেখানে তোমার ডিটেল পেয়েছি। আমি অশান্ত মনটাকে শান্ত করার জন্য ছুটে এসেছি তোমার কাছে। মিতা বেগম মেহনুরের কপালে চুমু দিয়ে বলে, একদম মন খারাপ করবি না, আমি আছি তোর সাথে। জানিস রেজার বিয়ের ইনভিটেশন দেওয়ার জন্য অনেকবার ট্রাই করেও কন্ট্যাক্ট করতে পারিনি। রেজার বিয়ে? হ্যাঁ, রেজার বিয়ে সম্পন্ন হয়েছে। মেয়েটা দারুণ দেখতে, তবে বয়স একটু কম, মানিয়ে নিতে পারলেই হয়। মেহনুরের গলা যেন কেউ চেপে ধরেছে। সে তো এই আশা নিয়ে এসেছিল তার মায়ের শেষ ইচ্ছে পূরণ করবে রেজাকে বিয়ে করে, কিন্তু এটা কি হলো? ভাই কি বিয়া করলাম, আমার কাছে বউয়ের ফোবিয়া। শালা দোষটা তো তোরই। বাসরাতে বিড়াল না মেরে বউয়ের ওপর অত্যাচার করলে ফোবিয়া হবে না? ভাই তুই ডাক্তার, তাই আমার ভরসা আছে, একটা সলিউশন বের কর, নয়তো বউয়ের সাথে এই জন্যই বাসও সারতে পারবো বলে তো মনে হয় না। ভালো হইয়া যাও রেজা, সারাক্ষণ কি মনে বাসর করা লাড্ডু ফুটে? একটা মাত্র ফুলের মতো বউ, তো বাসর করার শান্ত জাগবি? আমি তো পুরুষ, বেডা আপু না। এসব কথা সাইডে রাখ, আগে বল এই সময় তুই কোথা থেকে টপকেছিস? আর বলিস না, জাহিনকে নিয়ে এক ম্যাচে পড়েছি, সেই গিট্টু খুলতে আসছি ইমার্জেন্সি ছুটি নিয়ে। দেখলি বিয়ে করলে ছেলেরা কেমন বউকে ভয় পেতে শুরু করে? ভয় না, হারানোর ভয়। তোর খবর কি? কোনো মেয়ে জুটলো নাকি সিঙ্গেল মরবি? মনে হয় এই জন্মে সিঙ্গেল মরতে হবে। এবার তোর একটা বিহিত না করে যাব না। আগে নিজের বিহিত কর, বারবার এমন হলে হার্টের সমস্যা হওয়ার ঝুঁকি আছে। এমনিতেই ভাবির বয়স কম। আমি এখন কি করব? কিভাবে এই ট্রমা থেকে বের করবো ওরে? ভালোবাসা দিয়ে কাটাতে হবে এই ভয়। একদম ভিন্ন এক রেজা হয়ে যা। মনে কর তুই পাইলট রেজা চৌধুরী না, তুই শুধুমাত্র তোর অর্ধাঙ্গিনীর। তার সাথে মিশে যা, বোঝার চেষ্টা কর তাকে, দেখবি সে নিজেই তোকে কাছে চাইবে। ভালোবাসা যখন বাড়তে থাকে তখন ধীরে ধীরে তা মানুষকে তৃষ্ণাতুর করে তোলে ভালোবাসার উষ্ণ ছোঁয়ার। তখন সব ভেদ করে মানুষ মিশে যায় একে অপরের অস্তিত্বে। কিন্তু আমি কিভাবে কি করব বল? অনেক বাহানা করে 10 দিনের ছুটি মঞ্জুর করতে পেরেছি, বুঝতে তো পারছিস এতটুকু করার জন্য কত কী করতে হয়েছে। আচ্ছা, কলেজে ভর্তি হতে হতে এখনও বেশ কয়েক মাস সময় বাকি। আমি সুনয়নাকে আমার সাথে কানাডা নিয়ে যাওয়ার জন্য রাজি করাই। তোর আইডিয়া ভালো, কিন্তু তোর তো একদিন আমিরাতে স্টে করতে হয়। বাবির বয়স কম, সে পারবে থাকতে? সেই ব্যবস্থা আমি করব। তাহলে পিছে লেগে পড়, বউয়ের রাগ ভাঙিয়ে পুষলিয়ে ফাসলিয়ে নিজের সাথে নেওয়ার। তবে মনে রাখিস, কিছুতেই এমন কিছু করবি না যাতে বাবির প্যানিক অ্যাটাক হয়। আচ্ছা রাখি, ঢাকা ব্যাক করলে বাসায় আসিস। এখনও বাসার কেউ জানে না আমি ফিরেছি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।